আমি জানি না ঘষা মাজার ব্যাপারটা কি এখন আর আছে। এখন তো আসে, ওই অডিশন হয়, লুকটাই এখন ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। অভিনয় কতটা হয় আমি ঠিক বলতে পারবো না। আমি আবারও বলছি, বাবা মায়ের জিনিসটা বাচ্চার সামনে আসা উচিত নয়, এসে পড়েনি। আমরা যেহেতু একসাথে ছিলাম, সেই মুহূর্তে কিছু জিনিস এসে পড়েছে। ভবিষ্যতে আমি চাইবো আমার মেয়ের সামনে কখনো, নিশ্চয়ই আমার মেয়ের যে বাবা ছিল সেও চাইবে যে কখনো কিছু না এসে পড়ে। চোখের সামনে দেখেছি অন্য কেউ কাজ করছে, পিছিয়ে আসতে হয়েছে, পিছিয়ে এসেছি, কিন্তু আমি সত্যের কাছে, সততার কাছে খুব মানে হার মানতে চাই না এবং হার মানি। বলা হয় ভালো সময় উপভোগ করতে গেলে খারাপ সময় পেরোতেই হয়। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন স্বর্ণকমল। তিনি সিঙ্গেল মাদার, সঙ্গে বাইরে কাজ করছেন, একাধারে আবার সংসারও সামলাচ্ছেন। কি করে সবটা সামলাও? প্রথমেই তোমাকে কেটিভি বাংলায় স্বাগত। আমারও পক্ষ থেকে কেটিভি এবং কেটিভির সমস্ত দর্শককে অনেক শুভেচ্ছা, ভালোবাসা। হ্যাঁ, সামলাচ্ছি, মানে সবটাই সামলে যায় সময়ের সঙ্গে সঙ্গে। আসলে আমি তো অনেক ছোট থেকে কাজ করছি, আমার 17-18 বছর বয়স থেকে। তো আমি পড়াশোনাও সামলেছি, আমি শুটিংও সামলেছি, আবার আমি মানে আমার না দুদিকে সামলানোটা বেশ অভ্যস্ত। আমি আমি পারি, আমি সংসারটাও যেমন সুন্দর করে পুরোটা করতে পারি, আবার কাজ না থাকলে আমি একদমই থাকতে পারি না, কাজটাও আমি সুন্দর করে করতে পারি, ওটা ব্যালেন্সড হয়ে যায়। ছোটবেলার থেকে যেমনটা বললে এই কাজের জগতে আসা, প্রথম অডিশনের কথা মনে পড়ে? আমি না কোনো দিন অডিশন দিয়ে কাজ পাইনি। আমি নাটক করতাম, থিয়েটারের মঞ্চ থেকে আমি ডিরেক্টলি কাজ পেয়েছিলাম। এই যে অডিশন থেকে এখন কাজ পাওয়ার যে সম্ভাবনা, বা রিল থেকে কাস্টিং হয়, এই বিষয়গুলোকে কিভাবে দেখো? দেখো, অডিশন থেকে আমরা এখনও পর্যন্ত অডিশন দিই এবং অডিশন পরবর্তীকালেও দিয়েছি। আমার প্রথম কাজটা অডিশন দিয়েছিল না, কিন্তু পরবর্তীকালে অডিশন দিয়েছি। অডিশনটা খুব ইম্পর্টেন্ট, যে এই চরিত্রটার জন্য এই লুকটা কতটা যাচ্ছে। আমি রিলস নিয়ে প্লিজ কিছু বলতে পারবো না, এটা এই জেনারেশন জানে। এবং যে সমস্ত প্রোডাকশন হাউসগুলি, মানে আমি বলতে বাধ্য হচ্ছি, এই রিলস দেখে এটার মধ্যে যে কী মহানুভত্ব বা কৃতিত্ব আছে আমি বলতে পারবো না। একটা গান চালিয়ে পাগলের মতো নাচা, আই এম ভেরি সরি, আমার এই 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 মানে ব্যাপারটাতেই আমার কোনো অভিজ্ঞতাও নেই, আর এটাকে আমি মানে কোনো গুরুত্ব দিতেও রাজি নই। প্রথম যখন লাইট ক্যামেরা অ্যাকশন, সেই অনুভূতিটা যদি একটু ভাগ করে নাও। প্রথম দিনের লাইট ক্যামেরা অ্যাকশন সবারই সারা জীবন মনে থাকে এবং এক্সাইটিং হয়, ভয় ভয় লাগে, হাত পা কাঁপে, সেগুলো সবই আমার হয়েছিল। কিন্তু কোথাও গিয়ে একটু কম কম হয়েছিল, কারণ আমার নাটকের, শ্রুতি নাটকের মানে ব্যাকগ্রাউন্ডটা ছিল। আচ্ছা, নাটকের মঞ্চ বলা হয় অনেকটা শার্প করে তোলে যে কোনো অভিনেতা বা অভিনেত্রীদের। সে জায়গাতে দাঁড়িয়ে আজকের দিনে আমরা খুব একটা বিষয়টা দেখি না, এখন ডিরেক্ট বললাম যেমন রিলস থেকে বা অডিশন থেকে হয়। তো তোমার কি মনে হয় যে নাটকের মঞ্চ কতটা জরুরি একটা অভিনয়, একটা অভিনেত্রী বা অভিনেতা তৈরি করার জন্য? না, নাটক ছাড়া তো অভিনয় শেখা কতটা যায় আমি বলতে পারবো না, কারণ আমাদের জেনারেশনটার ম্যাক্সিমামই আমি জানি যারা আজকে একটা ভালো জায়গায় আছে সবাই নাটক, এবং আমাদের সিনিয়ররাও তাই। নাটক, শ্রুতি নাটক, মানে যে কোনো একটা প্র্যাকটিসের মধ্যে না থাকলে আমার জানা নেই কতটা অভিনেতা অভিনেত্রী হয়ে ওঠা যায়। আজকাল যারা উঠছে তাদের ঈদের প্রচুর ট্যালেন্ট, আর না হলে ট্যালেন্টের বাইরে গিয়ে মানে অসাধারণত্ব কিছু একটা হবে। আমি জানি না, আমরা ঘষে মেজেই বড় হয়েছি, এবং সেটা নাটক দিয়েই, শ্রুতি নাটক দিয়েই, আবৃত্তি দিয়েই, বিভিন্ন রকম কালচারাল মাধ্যম দিয়ে, খুব ছোট থেকে আমি ওটুকুই জানি, ওটুকুই চিনি। এখনও আমাকে নাটকের মঞ্চে আমার হাত পা কাঁপে, এবং নাটকের মঞ্চে দাঁড়িয়ে সরাসরি দর্শকের যে রিয়াকশন, ওটাই আমার কাছে এখনও খুব এক্সাইটিং, এটুকু আমি বলতে পারি। যেমনটা বললে স্টেপ বাই স্টেপ ঘষে মেজে ওঠা, সেটা কি আজকের দিনে দাঁড়িয়ে কোথাও হারিয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে বলে তোমার মনে হয়? তোমার দৃষ্টিতে কি দেখছো? আমি জানি না ঘষা মাজার ব্যাপারটা কি এখন আর আছে। এখন তো আসে, ওই অডিশন হয়, লুকটাই এখন ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। অভিনয় কতটা হয় আমি ঠিক বলতে পারবো না, তবে লুকটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, এবং তারপরে ফ্লোরে গিয়ে বুঝতে পারা যায় যে কে কিরম অ্যাক্টিং করছে। দেখো, আমি না জেনারেশনকে ছোটও করতে চাই না, বা এটাই হয়তো এখনের চল, তোমাকেও নিজেকে মানিয়ে নিতে হবে সময়ের সাথে, এটুকু বুঝেছি। জানি না এখন অভিনয়টা কতটা, সত্যিকারে অভিনয় শেখা বা অভিনয় করাটা কতটা ম্যাটার করে আমার, মানে আমি যে বুঝতে পারি না, আমি নিজেই খেই হারিয়ে যাই। কিন্তু আমাদের সময় খুব ম্যাটার করতো, এবং আমাদের সময় অভিনয়কেই গুরুত্ব দেওয়া হতো। এখন আরও কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে, মানে তুমি যেহেতু অনেকগুলো টপিক তুললে যে অভিনয়কে গুরুত্ব দেওয়া হয়, এবার অন্যদিকে ঘষা মাজা এখন হয়তো, যেটা তোমার কথা দিয়ে বোঝা গেল যে কোথাও হয়তো সেই বিষয়টা কমে গিয়েছে। আবার অন্যদিকে এটাও ঠিক যে
আমরা দেখছি যারা পুরনো আর্টিস্ট রয়েছেন তারা আবার ধারাবাহিক থেকে বেরিয়ে তারা করতে চাইছে না। পারছে না, করতে চাইছে না, না পারছেন না, পারছেন না। আমরা অনেকেই পেরে উঠতে একটু সমস্যা হচ্ছে, কারণ আমরাও তো মেগা সিরিয়াল করেছি, একাধিক মেগা সিরিয়াল একসাথে করেছি। এখনের সময়ের সাথে আমরা তখনের সময়টাকে মেলাতে পারছি না। বেরিয়ে যাওয়ার একটাই কারণ, মানে মনেরও তো নেবার ক্ষমতা থাকে, সেটা হয়তো নিতে পারছেন না, বা আমাদের মনটা যেভাবে ইউজ টু সে তার সাথে এখনের পরিকাঠামোটা মিলছে না, এরকম কিছু একটা গ্যাপিং তো হচ্ছে। আচ্ছা, কোথায় গ্যাপটা থেকে যাচ্ছে? যেহেতু অনেকগুলো বাট তুমি বললে যে গ্যাপিং রয়েছে। দেখো, পুরো প্রসেসটার মধ্যে গ্যাপ আমি তো নিজে বুঝতে পারি, কারণ আমাদের সময়ের যে পুরো প্রসেসটার মধ্যে গ্যাপ, মানে প্রোগ্রামিং ডিপার্টমেন্ট থেকে একদম অ্যাক্টিং ডিপার্টমেন্ট, একদম মানে মেকআপ ডিপার্টমেন্ট, আমি সমস্তটা বলবো, ফুল সিস্টেমটার মধ্যে গ্যাপ, প্রচুর গ্যাপ, প্রচুর পরিবর্তন। এই পরিবর্তনের সঙ্গে তুমি যদি নিজেকে অভিযোজিত করতে পারো তাহলে থাকবে, আর যদি অভিযোজিত করতে না পারো তাহলে তোমাকে চলে যেতে হবে, যেটা যেটা আমাদের মানে সব কিছু মধ্যেই আসছে। এবার যারা আমাদের থেকেও সিনিয়র, যারা আরও সম্মান পেয়ে আরও অভিনয়কে প্রাধান্য দিয়েই কাজ পেয়েছে, যারা আরও আমাদের থেকে হাজার গুণ বড় মাপের অভিনেতা, তারা হয়তো কেউ কেউ পাচ্ছেন না, তাই সরে যেতে হচ্ছে। যারা পাচ্ছেন তারা কাজ করছেন। আচ্ছা, কোন কোন জায়গায় গ্যাপ, যদি একটু মানে যদি তোমার সমস্যা না থাকে তাহলে আমরা একটু খোলামেলা আলোচনার দিকে যাই। কোন কোন জায়গায়? এটা তো আমি ডিটেলিংয়ে যেতে পারবো না, তবে আমি তো বললাম আমার কাছে মনে হয় পুরোটাই গ্যাপ। কোন কারণ কোন বিষয়গুলো হয়তো না চেঞ্জ হলেও ভালো হতো ইন্ডাস্ট্রির জন্য বলে তোমার মনে হয়? আন্তরিকতা, আন্তরিকতা, বকাঝকা শেখানো, ফ্লোরের মধ্যে ফ্লোরটাকে একদম নিজের ঘর হয়ে ওঠা, বাড়ি হয়ে ওঠা, 7-8টা রিহার্সেল করে তারপর টেক করা। আমি যার কাছে মেগা সিরিয়াল প্রথম দিকে করেছি তার নাম রবি ওঝা, নামটা বাংলা ইন্ডাস্ট্রিতে উজ্জ্বল নক্ষত্রের মতো। তাই আমার স্কুলিং ওটা, তো আমার একটু মাঝে মধ্যে অসুবিধে হয়, কিন্তু আমি মানিয়ে নিয়েছি। মানাতে তো হবেই না, নতুনদেরকেও তো নতুনদের মতো করে জায়গা দিতে হবে, আমাদেরই অ্যাডজাস্ট করতে হবে। আর যখন পারবো না তখন দূরে সরে যাব, এটাই। কথা শুনে মনে হচ্ছে অনেকটা আক্ষেপ জুড়ে অনেক রকম খারাপ লাগা জড়িয়ে রয়েছে। এটা তো প্রফেশনাল দিকে আসলাম, তবে এবার যদি একটু ব্যক্তিগত দিকে যাই, নিজের জীবন দিয়ে কতটা শিখলে আজকের দিনে দাঁড়িয়ে যদি জিজ্ঞাসা করি তাহলে সব থেকে শিক্ষণীয় কী? সবচেয়ে যেটা শিক্ষণীয় জিনিস সেটা হচ্ছে সময়। সময় এবং খারাপ পরিস্থিতি তোমাকে মানুষ হিসেবে পরিবর্তন করে। যে আমিটা থাকে সেই আমিটা পরিবর্তন হয়, যে পরিবেশটা থাকে পরিবেশটা পরিবর্তন হয়, নিজের মন পরিবর্তন হয়, মনের জোর পরিবর্তন, কনফিডেন্স পরিবর্তন হয়, সবটা পরিবর্তন হয়, নিজের সত্তাটাই চেঞ্জ হয়ে যায়। এটাই সবটাই সময়ের ওপর সব কিছু ছেড়ে দিতে হয়, যেটা আমার পক্ষে এখন মনে হচ্ছে অসম্ভব। সেই বাধাটাকেও আমি পেরিয়ে যেতে পারবো, আবার সময়ই সব কিছু ভুলিয়ে দেয়। এইরকম আমি এটা বুঝলাম যে সময় সবথেকে বড় ওষুধ এবং সবথেকে শিক্ষণীয়। আর আশপাশের কিছু মানুষ, আমার যখন খুব খারাপ টাইমের মধ্যে দিয়ে গেছি, আমি আশপাশে দেখো, বাবা মার সাপোর্ট তো ছোটোবেলা থেকে পেয়ে বড় হয়েছি এবং সব সময় পেয়েছি, কাজের ক্ষেত্রেও পেয়েছি। বাবা মা না থাকলে আমি কাজ করতে পারতাম না। আমার বাবা আমাকে নিজে হাত ধরে স্টুডিও দেখিয়েছে, আমি বাবার সাথে শুটিংয়ে আসতাম, ওই সাপোর্টের তো কোনো তুলনা হয় না। কিন্তু আমি আমার জীবনের খুব খারাপ টাইমে যাদেরকে পেয়েছি পাশে, তার এক নম্বর আমার মেয়ে, ভীষণ সাপোর্টিং। আমার মেয়ে যদি আমার অত সাপোর্টিং, অত স্ট্রং একটা মানুষ না হতো, আমি হয়তো ভেসে যেতাম। আর কিছু বন্ধুবান্ধব পেয়েছি, মানে আমার কাছের একজন খুব বন্ধু আছেন যিনি আমার পাশেই থাকেন, আমার পাশের বাড়িতেই থাকেন, মানে তাকে যে আমি কিভাবে পেয়েছি, ওরকম টাইপের আরও অনেক বন্ধু পেয়েছি, মানে যারা আমার না ওই রাত্রি 2টোর সময়ও ছুটে এসে সান্ত্বনা দিয়েছে। যে মানুষ, সেই মানুষই আবার আমি যখন খুব কাঁদছি সান্ত্বনা দিয়েছে। আবার যখন আমার খুব শরীর খারাপ, এরম আমি প্রচুর মানুষ পেয়েছি, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো, কারণ খারাপ সময়টা সবাই থাকে না। ভালো সময় তুমি প্রচুর লোক পিঠ চাপড়ানোর দেখতে পারবে, খারাপ টাইমটায় কেউ থাকে না। আজ অবধি আমি সেরকম মানুষ পেয়েছি, তাই আমি ওভারকাম করতে অনেকটা আমার সুবিধে হয়েছে। আমি এখন অনেকটা ওভারকাম করেছি, এখনও আমি অনেক কিছু ভুলভাল করি, ওই আমার পাশের লোকজন, আমার মেয়ে, আমার বাবা মা সবাই মিলে আমাকে হেল্প করে, আবার সেই গর্ত থেকে টেনে তোলে। এরকমই হলো ব্যাপার একটা। যেমনটা বলছিলে যে কাছের মানুষ থাকা প্রয়োজন, তোমার কথা অনুযায়ী যা বুঝলাম। তবে
একটা সেই কাঁধ দিনের শেষে যাকে সমস্তটা খুলে বলা যায়, বাবা মা মেয়ে তো অবশ্যই রয়েছে, তবে এছাড়াও এমন একটা ভালোবাসার মানুষ হয়তো দিনের শেষে আমরা সকলেই চাই। কি মনে হয় যে ভালোবাসার মানুষ কি আদতেও প্রয়োজন, নাকি বারবার করে ধাক্কা খাওয়াচ্ছে এই বিষয়টার মধ্যে না যাওয়াটাই ভালো আজকের দিনে মনে হয়? বারবার তো আমি জীবনে ধাক্কা মানে খাইনি, আমি খেয়েছি যে ধাক্কাটা মানে এই সেটাই বিষয়টা- আমার হ্যাঁ। ভালোবাসা এবং পরিণতি ছিল। এবারে দেখো, ভালোবাসা তো জীবনের দরকারি, কোনো ভালোবাসা ছাড়া আমরা তো বাঁচতে পারি না। আমার মতো ইমোশনাল মানুষ তো ভালোবাসা ছাড়া বাঁচতেই পারে না। এবার ভালোবাসাটা কীরকম, আমার কাছে একটা সময় ভালোবাসাটা ওই একরকমই ছিল, যে বোধহয় ওই একজন স্পেশাল কোনো পার্টিকুলার পুরুষ মানুষের ভালোবাসা, যেটাকে তথাকথিত স্বামীর ভালোবাসা বা প্রেমের ভালোবাসা বলা হয়, সেইটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। পরে আমি বুঝেছি না, বন্ধুত্বের ভালোবাসা, বন্ধুত্বের বাইরে গিয়ে কোনো ভালোবাসা, সেটাও খুব ইম্পর্ট্যান্ট হয় এবং সেখান থেকেও একটা বিশাল সাপোর্ট পাওয়া যায়। সন্তানের ভালোবাসা, বাবা মার ভালোবাসা তো আমি বলছি, ওটার সাথে তো আমি কোনো বিকল্প কিছু রাখতেই চাই না, ওটা পুরো একদিকে। ভাইয়ের ভালোবাসা, ফ্যামিলির প্রত্যেকটা মানুষ, সেই ভালোবাসাগুলোও ইম্পর্টেন্ট, মানে সেম টাইম ইম্পর্টেন্ট হয়। তাদের সাপোর্ট এবং সেই কাঁধগুলোও খুব জরুরি হয়। আর নিঃস্বার্থভাবে তোমাকে যে কাঁধগুলো তোমার পাশে থাকে, সেই কাঁধ, সেই ভালোবাসার কিছু তো কম হয় না ওই একটি বিশেষ পুরুষ মানুষের ভালোবাসার থেকে, আমার মনে হয়। আজকে আমার এই জায়গাটায় দাঁড়িয়ে মনে হয়। জীবনের যতটুকুই ভুল করে থাকো না কেন, মনে হয় যে হয়তো স্টেপগুলো একটুখানি ভেবেচিন্তে নিলে হয়তো আজকের মেয়ে বলো কিংবা তুমি এই বিষয়টার মধ্যে দিয়ে যেতে না। দেখো, মানুষ যখন ভুল করে সেটা ভুল জেনে ভুল করে না, ভুল ঠিকটা খুব আপেক্ষিক। আমার কাছে 20 বছর আগে যেটা ঠিক মনে হয়েছিল, আজকে সেটা ভুল মনে হচ্ছে। আজকে যেটা আবার ভুল মনে হচ্ছে, 5 দিন পরে সেটা ঠিক মনে হতে পারে। তা আমার কাছে ভুল ঠিক সংজ্ঞাটাই খুব আপেক্ষিক। তো হ্যাঁ, কিছু সিদ্ধান্ত যারা বড়রা বারণ করেছিল, বা সেটা হয়তো মেপে নিলে ভালো হতো, কিন্তু ওই যে মনকেও গুরুত্ব দেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। তো আমার মন তখন বলেছিল ওটা ঠিক আমি করেছি, এবং ভুল থেকে প্রচুর শিক্ষা পেয়েছি, প্রচুর অভিজ্ঞতা হয়েছে, প্রচুর এক্সপিরিয়েন্স হয়েছে, যেগুলো পরবর্তীতে খুব কাজে লাগবে। প্রত্যেকটা ভুল থেকেই মানুষ শেখে, প্রত্যেকটা ঘটনা থেকেই মানুষ শেখে। আমিও শিখেছি, নিজেকে পরিবর্তন করতে পেরেছি, নিজেকে পরিবর্তন আরও করতে পারবো, এরম একটা আশা রাখি। তো ভুলটা তখনের জন্য ভুল ছিল না, এখনের জন্য ভুল বলে তো লাভ নেই। ওই ভুলের জন্য আমি আমার মেয়েকে পেয়েছি বলতে পারো। তো আবার ভুল তো সব মানুষেরই থাকে, সেটাকে শুধরে নেওয়াই কাজ। শুধরাতে চেষ্টা করেছি, শুধরেছি, বা সেখান থেকে নিজেকে ওভারকাম করে আরও একটা অন্য মানুষ হিসেবে আরও বেটারভাবে বাঁচতে চেয়েছি, বাঁচতে পেরেছি, বাঁচবো, সেটা কনফিডেন্ট হয়েছি, এইটুকুই। সিঙ্গেল প্যারেন্টিং নিয়ে কথা বলছিলে, দাঁড়াও ধরে গেছে আমার। দাঁড়াও যাচ্ছি। আচ্ছা, সিঙ্গেল প্যারেন্টিং নিয়ে যে কথাটা হচ্ছিল, আমরা জানি যে মা বাবার ছায়ায় থাকার যে কোনো সন্তানের খুব প্রয়োজন। সেখান থেকে দাঁড়িয়ে তবুও কি তোমার এটা মনে হয় যে মা বাবার সঙ্গে থাকার থেকে এইটা ভালো যে মা বাবার মধ্যে যে সমস্যাটা, যেটা সেটা যাতে সন্তান না দেখতে এইটা পায়? খুব ইম্পর্ট্যান্ট, এটা আমি আমার মেয়ের ক্ষেত্রেও দেখেছি। এই বাবা মার রোজের ঝামেলাতে না বাচ্চা খুব মানে খুবই এফেক্টেড হয়। তো সেটার থেকে বরং বাবা মা দূরে থেকে ভালো আছে, বা বাবা মার সাথে হাই হ্যালো যোগাযোগ আছে, কিন্তু সুস্থ সম্পর্ক, সেটা দেখা খুব ইম্পর্ট্যান্ট। রোজ বাবা মার ঝগড়া দেখতে দেখতে না বাচ্চার মনে যে কী এফেক্ট হয়, এবং সেখান থেকে যে বাচ্চার মনে কত রকম প্রবলেম সৃষ্টি হয়, তার ভুক্তভোগী আমি। যার কারণে আমার মনে হয় প্রত্যেকটা বাবা মাকেই মানে এটা করা উচিত। আমাদের এটা হয়ে ওঠে না, আমাদের যেহেতু ফ্যামিলির মধ্যে থাকি, সবটাই আমাদের সন্তানের সামনে এসে পড়ে, কিন্তু এমন কিছু জিনিস থাকে বা আছে স্বামী স্ত্রীর মধ্যে, যেটা সন্তানের সামনে না এলেই খুব ভালো। তার জন্য আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো যে সন্তানের সামনে নিজেদের প্রবলেমগুলো না এনে নিজেরা আলাদা করে ডিসকাস করা, আর নিজেদের মধ্যে চূড়ান্ত ঝগড়াঝাটির পর্যায়ে যখন এসে যায়, তখন দূরত্ব বজায় রেখে সুস্থ সম্পর্ক রেখে সন্তান অ্যাটলিস্ট দেখুক বাবা মায়ের মধ্যে দূরে থাকলেও তাদের মধ্যে ভালো সম্পর্ক আছে কি নেই, কিন্তু ওই প্রবলেমটার মধ্যে, রোজের অশান্তির মধ্যে, রোজ বাকবিতণ্ডার মধ্যে সন্তানকে না এনে ফেলাটা খুব বেটার। অন্তত আমার মতো যাদের বয়স, আমার মেয়ে টিনেজার, এই টিনেজার টাইমটা ইজ ভীষণ ক্রুসিয়াল একটা টাইম, সেটার মধ্যে না এনে ফেলাই ভালো। আবার করে জড়াতে ভয় পাবে? আর যদি আবার সেই জায়গাটা আসে, কখনো নিজেকে সুযোগ দিতে ভয় পাবে? আমি তো ভীষণ প্রেমিক মানুষ, অবভিয়াসলি আমি যখন প্রেমে পড়ি না, তখন আমি আগে পশ্চাৎ ভাবি না। আমি আমার মেয়ে নয়, আমার মেয়ে খুব ক্যালকুলেটিভ ওয়েতে জীবনটা এবং সম্পর্ক সবটাই বিচার করে। তা ভবিষ্যতে আমার জীবনে কখনো প্রেম এলে আমি যে আবার প্রেমে ভেসে যাবো না, আমি গ্যারেন্টি দিতে পারি না নিজের সম্পর্কে।
তবে অবশ্যই এবার মন থেকে বুদ্ধি দিয়েই কাজ করার চেষ্টা করব। আচ্ছা, পরিবারের লোকজন কি বলছে এখন? পরিবারে যার মা বাবা রয়েছেন, প্রত্যেক তোমার কাজও দেখছেন তারা, এবং তুমি সবচেয়ে খারাপ সময়টা কাজ করতে থেকেছো, যেটা আমরা দেখেছি, কাজের মধ্যে তুমি থেকেছো। কাজের মধ্যে থেকেছি এবং কাজের মধ্যেই থাকতে চাই। আমার প্রথম এবং শেষ ভালোবাসা আমার কাজ, আমার মেয়ে, আমার বাবা মা। এই জায়গাটা বাদ দিই, কারণ সন্তানের আর বাবা মায়ের বাইরে না মানে জীবনটা আজকে মনে হয় যে এর থেকে বেশি পৃথিবীতে কেউ ইম্পর্টেন্ট না। মানে আমি আমার মেয়ের জন্য সব কিছু করতে পারি। আমার মেয়ে সেই জায়গাতেই প্রচণ্ড সাপোর্টিভ। ওর একটাই বক্তব্য, মা তুমি রোজ শুটিংয়ে যাও, প্লিজ বাড়িতে থেকো না। তো ওইখানটা পেয়েছি বলেই না আজকে আমার মনে হয় যে কাজটাই আমার কাছে অনেকটা বড় মানে নিঃশ্বাস নেওয়ার জায়গা। কাজ না থাকলে আমি খুব ভেঙে পড়ি। এই ভেঙে পড়াটা আমার মানে ব্যক্তিগত জীবনে ভেঙে পড়ার চেয়েও বেশি। তো আমি কাজ করতে চাই, ফ্লোরে থাকতে চাই, ফ্লোরে বাঁচতে চাই, এটাই আমার কাছে সব। এরকম তোমার ক্ষেত্রে হয়েছে? আমরা যেমন এখন ভীষণ শুনি যে সাইন করার পরেও সেই সিনেমা থেকে মানে বাদ পড়ে যাওয়া, বিভিন্ন কারণে হোক বাদ পড়ে যাওয়া, বা কথা ভীষণভাবে আসে কম্প্রোমাইজ শব্দটা, যারা করতে পারে না তারা হয়তো এই সময় টিকে থাকতে পারছে না বা পারেনি। বা তোমাদের সময় ওই সময়টায় কি এই শব্দগুলো চলছিল, নাকি এই সময় এখনই অনেকটা বেশি আমরা শুনতে পাচ্ছি এই অ্যাডজাস্টমেন্ট, কম্প্রোমাইজ, বিভিন্ন রকমের এই শব্দ? আমার মনে হয় এটা আমি জন্মানোর আগে থেকেও ছিল। তো হ্যাঁ, এগুলো আমার সঙ্গেও হয়েছে, অবভিয়াসলি হয়েছে। এরকম সকালে আমি নাম তো করতে পারবো না, আমি করতে চাইও না, কিন্তু অবভিয়াসলি এরকম খুব বড় প্রোডাকশন, খুব বড় ডিরেক্টরের কাজে আমি জানি আমি কাল সকাল থেকে শুটিং করছি, আজকে রাত্রি 11টায় ক্যান্সেল হয়েছে, অন্য হিরোইন কাজ করেছে। এগুলো তো আমাদের সাথে হয়েই থাকে, হয়, এখনও হয়। এরকম প্রচুর চরিত্র শুনি আমি করছি, তারপরে দেখি অন্য কেউ করছে। এগুলো কী কারণে না হয় না হয় এই ডিটেলিংটাই আমি যাচ্ছি না, কিন্তু এটা সব শিল্পীর সাথেই হয়। আমার সাথেও হয়েছে, হতাশ হয়েছি, আবার উঠে দাঁড়িয়েছি। হয়তো আমার সাথে 7 দিন আগেও হয়েছে। একটা নতুন মেগা সিরিয়াল, হয়তো সেটা এখন আপকামিং, তার কাজ আমি করছি জেনেও আমি পরে দেখেছি আমি করছি না। তো এখন তো সবাই মানে যাকেই জিজ্ঞেস করি, ডিরেক্টরকে জিজ্ঞেস করলে বলে প্রোডাকশানের টিম, প্রোডাকশানকে জিজ্ঞেস করলে বলে প্রডিউসার, প্রডিউসারকে জিজ্ঞেস করলে বলে চ্যানেল। ঠিক বুঝতে পারি না কেন, কী কারণে হলো না। তবে এই ঘটনা তো ঘটতেই থাকে। এটা শুধু আমার সাথে না, এটা প্রত্যেকটা শিল্পীর সাথেই কখনো কখনো হয়েছে। তোমার কাছে একটু ব্যক্তিগতভাবে জানতে চাইবো, এই যে যেটা বললাম কম্প্রোমাইজ এবং অ্যাডজাস্ট, এই দুটো শব্দ, তোমার কাছে এরকম কখনো অফার বা এরকম কিছু এসছে যে কারণে তোমাকে পিছিয়ে আসতে হয়েছে, বা তুমি সেই কাজটা হয়তো সেই সময়টা দিতে পারলে এই অমুক কাজটা পেতে, দাওনি, তাই অমুক প্রজেক্ট থেকে তোমাকে বাদ দেওয়া হলো, এরকম কখনো ঘটেছে তোমার সঙ্গে? আমি যদি রেখে টেকে বলি তাহলে বলবো কখনো হয়নি, এরকম কোনো অফার আমার কাছে আসেনি। কিন্তু যদি সত্যি কথা বলি, আমি মিথ্যে কথাটা খুব একটা বলতে পারি না, অনেকবার হয়েছে। চোখের সামনে দেখেছি অন্য কেউ কাজ করছে, পিছিয়ে আসতে হয়েছে, পিছিয়ে এসেছি, কিন্তু আমি সত্যের কাছে, সততার কাছে খুব মানে হার মানতে চাই না এবং হার মানিনি। আমি জীবনে যেটুকু পেয়েছি সেটুকুতে আমি খুব হ্যাপি এবং স্যাটিসফাইড। আমি ভালো আছি। আমি শুধু ভালো ভালো চরিত্র অভিনয় করে যেতে চাই জীবনের শেষ দিন পর্যন্ত, যতদিন বাঁচবো ওইটুকুই চাই, ওইটুকুই করব। যেটুকু পাইনি, যেটুকু না পাও ওটুকুন আমার ভাগ্যে ছিল না, ওইটুকুনের জন্য আমি প্রস্তুত ছিলাম না। ওইটুকু করার জন্য যে যে বাকি জিনিসগুলো হয়তো করতে হতো, তার জন্য আমি কোনোদিন মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম না, তাই পাইনি। যারা পেয়েছে তাদের জন্য অল দ্য বেস্ট। না, আমি একটু জানতে চাই যে কীরকম, মানে এই ক্ষেত্রে আমরা এখনকার দিনের যেমন অন্য রকমের শুনি, তোমাদের সময় কীরকম টাইপের অফার আসছে? মানে যেহেতু অনেকটা আগে, তাই আমি বলছি যদি তোমার কোনো সমস্যা না থাকে, মানে কীরকম অফার আসতো তোমাদের ক্ষেত্রে? আমি না এত ডিটেলে খুলে তোমায় বলতে পারবো না, তবে যে ধরনের অফার একটা লাইমলাইট মানে আমাদের যে প্রফেশন সেখানে এসে থাকে, যেগুলো তোমরা জানো, ঠিক সেই ধরনেরই অফার থাকতো। এবং তুমি ফ্লেক্সিবল হতে পারলে ওয়েল অ্যান্ড গুড, না ফ্লেক্সিবল হতে পারলে সেটা তোমার ডিসক্রেডিট। আমি আমার ডিসক্রেডিট বলেই এটাকে ধরে নিয়েছি। কিছু ক্ষেত্রে আমি নিজের ডেটের জন্য কাজ করতে পারিনি, সেটা আলাদা কথা, কিন্তু কিছু ক্ষেত্রে আমি ফাইনাল হয়ে কাজ করতে পারিনি, আমার জায়গায় অন্য কেউ করেছে, সেটা আলাদা কথা। কিন্তু এটা সর্বকালীন সত্যি, এটা আমার জন্মের আগেও ছিল, তার আগেও ছিল, আমার সময়ও ছিল, এবং এখন আর তখনের মধ্যে খুব একটা তফাৎ ছিল না। আমার মনে হয় এখন ইন্ডাস্ট্রি অনেক ওয়েল অ্যান্ড গুড। এখন বলবো যে এইগুলো তো কমই শুনি আমি এখন। তো
ঠিক আছে, যোগ্যতা দিয়েও কাজ পাওয়া যায়, এইটা নয় যে সবসময় ওই কম্প্রোমাইজ ওসব, যোগ্যতা দিয়ে যথেষ্ট ভালো ভালো কাজ পাওয়া যায়, আমি পেয়েছি। তো সব রকমই আছে, সব রকমই ছিল, সব রকমই থাকবে। এবার কে কীভাবে নদীর কোন বাঁকে চলছে আর কোনখানে নেমে যাচ্ছে সেটা তার ব্যাপার। তবে স্বেচ্ছায় সবটা হয় ইন্ডাস্ট্রিতে। একদম এখানে স্বেচ্ছায় সবটা হয়, কারোর ওপর ফোর্স করে কিছু হয় না, কোনো দিন হয়নি আর হবেও না, এটা কিন্তু আমি একদম শিওর। আমি কতটা নেব, আমি কতটা ছাড়বো, ডিপেন্ড অন মি। এবার আসি আবার একটু ব্যক্তিগত জায়গাতে। একটা কথা তুমি কিছু মাস আগে বলেছিলে যে মেয়ের সামনে তোমাকে অনেক রকম জিনিস ফেস করতে হয়েছে, এবং কি মনে হয় যে আজকের দিনে দাঁড়িয়ে একটা সংসার বাঁচানোর জন্য যে অ্যাডজাস্ট একটা মেয়েদের করতে হয়, বা পরিবারের কথা মাথায় রেখে যা যা অ্যাডজাস্ট করতে হয়, সেটা কি আদৌ করা উচিত? কারণ মারধরের কথা উঠেছিল একটা সময়, এই সবগুলো তোমার মেয়ের সামনেই অনেক কিছু ঘটে। এটা কতটা ইম্প্যাক্ট ফেলে, এবং ওভারঅল একটা ইন্ডিপেন্ডেন্ট হওয়া একটা মেয়ের জন্য কতটা জরুরি বলে তোমার মনে হয়? না, আমি জানি না সংসারে অশান্তি থাকলেই যে একটা মেয়েকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, না হলে আমার মনে হয় জাতি, ধর্ম, বর্ণ, জ্ঞান সমস্ত কিছুর নির্বিশেষে আগে প্রথম প্রয়োজন একটা ছেলে বা মেয়ে নির্বিশেষে ডিপেন্ডেন্ট হওয়া। আমি মেয়েকে এটাই বলি, আমার মেয়েও আমাকে এটা বলে, ডিপেন্ডেন্ট হওয়া মানে শুধু মেয়েদের হতে হবে, ছেলেদেরও হওয়া উচিত একইভাবে। ডিপেন্ডেন্সির কোনো সংজ্ঞা নেই, একটাই সংজ্ঞা, ডিপেন্ডেন্সি দরকার দরকার দরকার। এবার আসে যে ডিপেন্ডেন্ট হলেই কি সংসারে অশান্তি বিভিন্ন জায়গা থেকেই আসতে পারে, সেটা আমি আবারও বলছি, বাবা মায়ের জিনিসটা বাচ্চার সামনে আসা উচিত নয়, এসে পড়েনি। আমরা যেহেতু একসাথে ছিলাম সেই মুহূর্তে কিছু জিনিস এসে পড়েছে। ভবিষ্যতে আমি চাইবো আমার মেয়ের সামনে কখনো, নিশ্চয়ই আমার মেয়ের যে বাবা ছিল সেও চাইবে যে কখনো কিছু না এসে পড়ে। আমরা সেভাবেই নিজেদেরকে করে নিয়েছি যে যাই হয়ে থাক আর কখনো যেন সামনাসামনি ওই একই বাড়িতে থেকে কখনো একই জিনিস রিপিটেশন না হয়। ডেফিনেটলি একটা জায়গা থেকে কখনো বন্ধুত্ব ছিল, বন্ধুত্ব থাকবে, সেটা আলাদা জিনিস, কিন্তু হ্যাঁ অবশ্যই মানে ছেলেমেয়ের সামনে এটা এসে পড়া উচিত নয়, এটা তো আমি 100 বার বলবো। আর ডিপেন্ডেন্ট হওয়া খুব জরুরি, ডিপেন্ডেন্ট না হলে মানে আমার মনে হয় যে যার স্বামী হয়তো, যার হাজব্যান্ড বিলিয়নিয়ার মিলিয়নিয়ার, তার বউয়েরও ডিপেন্ডেন্ট হওয়া জরুরি। কারণ দিনের শেষে আমি যদি একটা 10 টাকার জিনিস কিনতে গিয়ে আমি কারোর কাছে হাত পাতি, আর যেহেতু আমি খুব ছোটোবেলা থেকে ডিপেন্ডেন্ট, আমার বাবা না চাইতেই আমাকে মানে সবটা দিয়েছে, তো আমাকে হয়তো পয়সার জন্য কোনোদিন ভাবতেই হয়নি, আমি হয়তো এটাও জানতাম না গাড়ি চড়তে হলে পেট্রোল কিনতে হয়, কিন্তু তবুও আমি বলবো বাবা যেটা হতে শিখিয়েছে ডিপেন্ডেন্ট একটা সময় পর আমাকে, আমার ভাইকে। একদম ইন্ডিপেন্ডেন্ট না হলেই ডিপেন্ডেন্ট, সরি ইন্ডিপেন্ডেন্ট হতে শিখেছে, এবং ইন্ডিপেন্ডেন্স খুবই জরুরি, খুবই জীবনে জরুরি আমি মনে করি। কাউকে নিজের হাতে রোজগার করে দুটো জিনিস কিনে দেওয়ার মধ্যে যে অদ্ভুত আনন্দ আছে সেটা কারোর থেকে নিয়ে দেওয়ার মধ্যে একটুও নেই। এই সব কিছুর মধ্যে আসে যে ডিপ্রেশন, এই সমস্ত কিছু কিছু কাটিয়ে উঠতে অনেকটা সময় চলে যায়, এবং সেই সময়ের মধ্যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, অনেক কিছুর মধ্যে দিয়ে একটা মানুষ যায়, কিন্তু সেটা নিয়ে খুব একটা ওপেন আপ হতে পারে না কেউ, কারণ এটা বললে আবার আশেপাশের লোকেরা কি ভাববে, সেটা কিভাবে নেবে। এই পুরো বিষয়টা নিয়ে তুমি কিভাবে ডিল করেছিলে? দেখো, ডিপ্রেশনে তো আমি অনেক দিন ছিলাম, এবং আমার যে অনেক মানে আমি অনেক ওষুধ অনেক বছর ধরে খেয়েছি, তবে ডিপ্রেশনে ওষুধ খেয়ে তো ডিপ্রেশন পুরোটা কাটিয়ে ওঠা যায় না। ওই যে বললাম, কিছু ভালো সঙ্গ, কিছু ভালো মানুষ, কিছু ভালো শিক্ষা, কিছু ভালো অভ্যাস, সব কিছু, এবং নিজের প্রতি নিজের কনফিডেন্স যখন তৈরি হয়, ঘা খেতে খেতেই তো এটা হয়, মানে লোহাকে তুমি যতবার মারবে তারপরে সে শক্ত হবে, সেটাই আমার হয়েছে, ঘা খেতে খেতে শক্ত হয়েছি। এবং অনেক মানুষ আমাকে মেন্টালি হেল্প করেছে, বুঝিয়েছে, আমার পাশে যারা ছিল, আমি আবারও বলছি, বাবা মা তো থাকবেই, সন্তান তো থাকবেই, সেই বাদ দিয়েও আরও 2-3 জন মানুষ এমন ছিল আমার পাশে যারা আমাকে মেন্টালি স্ট্রং হতে খুব হেল্প করেছে, তাই জন্য ডিপ্রেশন থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি। ডিপ্রেশন আমার এখনও হয়, অনেক জিনিস নিয়েই হয়, কিন্তু সেটা নিয়ে হয়তো কথা বলে মানে সেইটা কথা বলবে কার সঙ্গে, বা সেই স্পেসটা কে দিতে পারবে, এই বিষয়টা নিয়ে খুব একটা মানুষ কথা বলে না। আমার মনে হয় ঘরে ঘরে এই সমস্যাটা রয়েছে, সবার সমস্যা রয়েছে। তবে নিজের ডিপ্রেশন নিয়ে যদি তুমি, তোমার এরকম 2-1 জন কাছের মানুষ থাকে, তাদের সাথে কথা বলতে পারো, তাহলে সেখান থেকে তুমি কাটিয়ে উঠতে পারবে। একদমই তাই, আমার সেরকম 2-1 জন কাছের মানুষ আমি ভাগ্যক্রমে পেয়েছিলাম বা ছিল, যাদের সাথে আমি কথা বলে মানে খুব ফ্রিলি আলোচনা করে
আমার ডিপ্রেশন থেকে আমি অনেকটা বেরিয়ে আসতে পেরেছিলাম। আমি যখন ভীষণ কাঁদতাম তখন তারা এসে আমাকে মাথায় হাত বুলিয়ে বুঝিয়েছে যে বাবা কাঁদতে নেই, কাঁদবি কেন, জীবনে উঠে দাঁড়াতে হয়। আমি যখন ভীষণ ডিপ্রেসড হয়ে যেতাম তখন আমাকে তারা অনেক মোটিভেশনাল জায়গায় নিয়ে গেছে, মোটিভেট করেছে এবং মুভ অন করতে সাহায্য করেছে। একদম আমি তাদের প্রতি কৃতজ্ঞ। সেখান থেকে আসি শুটিং ফ্লোর কতটা সুরক্ষিত। আমরা এই কিছুদিন আগে দেখলাম রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন। তোমার কি মনে হয় এটা কোথাও শুটিংয়ের গাফিলতি, নাকি শুটিংয়ের কী কতটা সুরক্ষিত তোমরা একটা, যে তোমরা সবাই শুটিংয়ের জন্য বাইরে যাও, আউটডোরে যাও এবং পরিবার ছেড়ে দিনের পর দিন বাইরে থাকো, তারপর এরকম একটা ঘটনা, কি বলবে পুরোটা নিয়ে? দেখো, রাহুলের ঘটনাটা নিয়ে তো আমার বক্তব্য রাখার জায়গা নেই। আমি না কতটা গাফিলতি ছিল, কি ছিল না, কি ওই সময় আমি তো উপস্থিত ছিলাম না, এক নম্বর। দ্বিতীয় নম্বর, আর আমার কাছে না ওইগুলো ম্যাটার করছে না। আমার কাছে দিনের শেষে ম্যাটার করছে ও আর নেই। কারণ আমরা ছোটোবেলা থেকে একসাথে কাজ করেছি, ক্যামেরার সামনে দাঁড়িয়েওছি একটা বিশেষ মেগা সিরিয়াল দিয়ে দুজনে একসাথে, মানে ওই তখন দুজনেই ফার্স্ট ইয়ারে পড়ি, তো অনেক কাজ করেছি। ও নেই, এটা আমার কাছে ইম্পর্ট্যান্ট। ও কীভাবে নেই, কেন নেই, আমার না আর এটা ভাবতেই অবাক লাগছে যে ওরকম একটা অভিনেতা, অত ট্যালেন্টেড একটা মানুষ, সে আমাদের মধ্যে নেই। যাই হোক, আমি এটুকু চাইবো যেন ও আবার অভিনেতা হিসেবেই ফিরে আসে, ওর না পাওয়া জায়গাগুলো যেন আবার পায়। ওর যে অসম্ভব যোগ্যতা ছিল, অসম্ভব ট্যালেন্ট ছিল, তার সমপরিমাণ মর্যাদা যেন ও পায় আবার। তবে শুটিং ফ্লোর কতটা সুরক্ষিত? তোমরা তো আগেও কাজ করছো, এখন দুটো দুটো ধাপই, দুটো জেনারেশনই দেখছো। কি বদলেছে একটা শুটিং ফ্লোরে, মানে প্রিকশনারি মেজার্সের দিক দিয়ে যদি জানতে চাই? দেখো, সুরক্ষা তো থাকে, একদম থাকে না তা নয়। আবার আমরা অনেক সময় না জেনেও অনেক কিছু মানে সুরক্ষিত জায়গাগুলোতে দেখো, শুটিং করতে গেলে আর্টিস্টকে তো কিছু ঝুঁকি নিতেই হয়। এইটা নয় যে আমি বিনা ঝুঁকিতে কাজ করব। হিরো হিরোইনকে বেশি নিতে হয় এবং কো আর্টিস্টকেও ঝুঁকি তো নিতেই হয়। কিন্তু এবার সুরক্ষা থাকেও গো, এরকম নয় যে সুরক্ষা থাকে না, আশপাশে থাকে। দুর্ঘটনা আবার হয়তো কোথাও কোনো কারোর ক্ষেত্রে কিছু গাফিলতি থেকে যায় কিনা, আমি না উপস্থিত না থেকে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাইছি না। কারণ দিনের শেষে মানুষটা নেই, তার পরিবারের কাছে নেই, সেটা আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কী ছিল কী ছিল না, আমি তো নেই সেখানে। আমিও তো 5টা লোকের মুখ থেকে শুনছি। কীভাবে শুনছি, কতটা মানে বাড়িয়ে কমিয়ে বলা হচ্ছে আমি তো জানি না। এটা নিয়ে আমি না কোনো বক্তব্য প্রকাশ করতে চাই না। একদম, ভালো আমরা সকলেই থাকতে চাই, তবে ভালো থাকার মাঝেও এমন অনেক কিছু ঘটে যেটা হয়তো ভালো থাকতে দেয় না। তোমার ক্ষেত্রে তুমি কিভাবে মানে ভালো থাকার রাস্তাটা বেছে নিয়েছো এবং সমস্ত কিছুর শেষে হাসি মুখে ঘুরে দাঁড়ানো, সেটা কিভাবে থাকছো? আমি ওই ভালো না থাকার মধ্যে থেকেই বাঁচতে শুরু করলাম, যে এইখানটা যখন ভালো নেই তাহলে কি এখান থেকে পাশ কাটিয়ে একটু এই দিকে এলে ভালো হবে, এরকম অনেক কিছু ক্যালকুলেট করতে শুরু করলাম। তারপরে দেখলাম আমার ভালো থাকার দুটো রাস্তা, এক আমার কাজ, যার দ্বিতীয় কোনো অপশন নেই। কাজে থাকলে আমি সবচেয়ে ভালো থাকি চিরকাল, সেটা আমাকে করতেই হবে। আর দ্বিতীয়ত এমন কিছু জায়গায় যেগুলো ভুল করেছি নিজের জীবনে, সেই ভুলগুলো আর করব না। দ্বিতীয়ত আমার মেয়েকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে, আমার বাবা মাকে নিয়ে ভালো থাকবো। তৃতীয়ত সেই সব মানুষের সাথে মিশবো যে আমি না বৃত্তটাকে খুব একটা বড় করতে আর চাই না। আমার বৃত্তটা অনেক বড় ছিল, আমি খুব ওপেন হার্টেড এবং আমি খুব কথা বলে ফেলি, আমি সবার সাথে সবটা শেয়ার করে ফেলি। আমি করতে গিয়ে দেখলাম বৃত্ত জীবনে যত বড় হবে তত আবর্জনা বেশি ঢুকবে। তাই এখন আমার কাছে বৃত্তটা খুব ছোট। ওই পরিবার, বাবা মা মেয়ে, এছাড়া খুব দু একজন আছে যাদের সাথে আমি সবটা শেয়ার করি দিনের শেষে। এবং ওই সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, এটাই বিশ্বাস করেছি। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য। তবে শেষ করব, যারা তোমার অনুরাগী, যারা তোমাকে ভালোবাসেছে এবং তোমাকে পর্দায় দেখার জন্য অপেক্ষায় থাকে, তাদেরকে কি বলে শেষ করতে চাইবে? আমি তাদেরকে বলে শেষ করতে চাইবো এটাই, যে জীবনযুদ্ধ সবার থাকবে। জীবনযুদ্ধের মধ্যে দিয়ে যুদ্ধ থাকলেই তবে ওই জয়ী হওয়ার একটা প্রবণতা থাকবে, নাহলে যার জীবনে যুদ্ধ নেই তার তো জয়ী হওয়ার কোনো প্রবণতাই থাকবে না। তাই যুদ্ধকে মিটিয়ে সাফল্যের দিকে এগিয়ে যেতে হবে আমাদেরকে। আর আমার মতো যারা মানে আমাকে যারা ভালোবাসে তাদেরকে আমাকে আরও আশীর্বাদ করতে হবে অনেক ভালো ভালো কাজ উপহার দেওয়ার জন্য। নিজেকে ভালো রাখো, নিজে ভালো থাকলে তুমি অপরকেও ভালো রাখতে পারবে। থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দেওয়ার জন্য। এরকম আরও সাক্ষাৎকার দেখতে হলে চোখ রাখুন KTV বাংলার পর্দায়। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে অনুষ্কা, KTV বাংলা, কলকাতা।